বিভিন্ন থিওরি পড়ছি, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, এই জিনিসগুলো জানছি আর কি। এখন আমাদের অপারেটিং সিস্টেমের কিছু ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। এরপর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 4টা থেকেই কোশ্চেন আসবে। তো আমরা এখন যে স্ক্রিনে আছি, মানে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটারের স্ক্রিনকে কি বলা হয়? কেউ একটু রেসপন্স করবে? যে কেউ একটু বলার চেষ্টা করে। নাকি আমি থ্রোলি কথা বলে যাব? বলেন, শুনতে পাচ্ছেন? আপনারা কেউ পারলে রেসপন্স করেন, অবশ্যই রেসপন্স করে ছাড়ার সময়। আচ্ছা, আমি থ্রোলি আলাপ করে যাই, অসুবিধা নাই। আপনারা জি স্যার, আপনি কথা মানে আলাপ করে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি মানে থ্রোলি কিছু বেসিক জিনিসগুলো আলাপ করে যাই, আপনারা পরে তো রেকর্ডিং পাবেন, আবার একটু শুনে নিন, তাহলেই হবে। আমার এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার ওপেন করার পরেই মাইক্রোসফট উইন্ডোজের এই স্ক্রিনটা আসে, এটাকে বলা হয় ডেস্কটপ। স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। হ্যাঁ, 11 ইঞ্চি তোমারটা কত ধরে যাবে না, মাপতে লাগবে। একটু স্থায়ী মিউট করতে হবে, কাইন্ডলি কেউ কথা বলছেন আর কি। সবার তো সমান থাকে। ডেস্কটপে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি, এই যে ডিসিসি সিএসি ডিজিটাল উইক, এটা হচ্ছে ওয়ালপেপার। কারেন্ট হ্যাঁ, আছে স্যার। এটা হচ্ছে ওয়ালপেপার। আর আরো যা এখানে যে বিভিন্ন আইকন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট বা বিভিন্ন ফাইল আছে। কোনটা কোন ধরনের ফাইল, এটা আমরা এই ফাইলের সিম্বল দেখে বুঝতে পারবো। যেমন এটা পিডিএফ ফাইল, পিডিএফ লেখা আছে। এক্স লেখা, এটা মাইক্রোসফট এক্সেল এর ফাইল। ডব্লিউ লেখা, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল। এখানে পি লেখা, এই যে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল। হ্যাঁ, আর যেগুলো শর্টকাট আছে এগুলো প্রোগ্রামের শর্টকাট, যেমন গুগল ক্রোম, টিম ভিউয়ার, এগুলো কি একটা প্রোগ্রাম, ব্রাউজার, এটা রিমোট কন্ট্রোল সফটওয়্যার। এই যে কোড ব্লকস, এটা একটা কম্পাইলার প্রোগ্রামের সফটওয়্যার। এই যে কেএম প্লেয়ার, এটা কি মাল্টিমিডিয়া সফটওয়্যার। হ্যাঁ, মাইক্রোসফট এস, এগুলো কি ইন্টারনেট ব্রাউজার। এরপর হচ্ছে কি ভিডিও কাটার, জয়নার, যাই হোক এগুলা বিভিন্ন ধরনের কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আইকন এখানে দেয়া, বা বিভিন্ন ফাইল থাকতে পারে। এই জিনিসগুলো একটা ফোল্ডার। এই যে ডিফেন্স ফাইনাল, এটা কি একটা ফোল্ডার, আমি ওপেন করি, এর মধ্যে আরো 3টা কি ফোল্ডার। ধরেন এখানে গেলাম, এখানে আবার কি আছে, কিছু পি লেখা ফাইল। এগুলো হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল। ঠিক আছে, ওপেন করে একটু দেখতে পারি পাওয়ার পয়েন্টের ফাইল কেমন। এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, এটা কোনো প্রেজেন্টেশন তৈরি করছে আর কি, প্রেজেন্টেশনের ফাইল। মানে একটা ফোল্ডারের মধ্যে কি একাধিক ফোল্ডার থাকতে পারে, যত খুশি ফোল্ডার আমরা একটা ফোল্ডারের মধ্যে তৈরি করতে পারি। ওয়ার্ডের সাথে তো আমরা সম্পৃক্ত, সবাই জানি ওয়ার্ড ফাইল দেখতে কেমন। এইভাবে জাস্ট ডকুমেন্ট টাইপ করা যায়। এটা কি এক্স লেখা, এক্সেল ফাইল। এক্সেল ফাইল, এখানে একটা রেজাল্ট শিট তৈরি করতেছে। হ্যাঁ, এরপর এটা কি পিডিএফ ফাইল, আমরা জাস্ট ফাইলের ধরনগুলো একটু দেখতেছি। কিন্তু ওয়ার্ড ফাইলকেও কিন্তু পিডিএফ আকারে, আমি যেমন আপনাদের পিডিএফ নিয়ে ক্লাস নিয়ে, এটা কিন্তু ওয়ার্ডই তৈরি করা হয়, এবার পিডিএফ কনভার্ট করা। যেমন এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশনের এক্সাম্পল আর কি, এটা পিডিএফ ফাইল। এরকম আমরা এমপি3 ভিডিও ফাইল, এগুলো তো আমরা চিনি, সবাই মোটামুটি পরিচিত। এরপর দেখেন এখানে আছে যেটা ডেস্কটপের আরেকটা অংশ হচ্ছে, নিচে একটা বার আছে, এই বারকে বলা হয় টাস্ক বার। এইগুলো কিন্তু আপনাদের আহ, অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে টাস্ক বার কি। টাস্ক বার কি, আমরা ডেস্কটপের উপরে হরিজন্টালি, ডেস্কটপের উপরে নিচের অংশে, ডেস্কটপের নিচের অংশে হরিজন্টালি যে বারটা
পাই, এটাকে টাস্ক বার বলে। টাস্ক বার বলার উদ্দেশ্য কি? এটা মিনিমাইজ করে রাখলাম, ডিফেন্স ওপেন করলাম, মিনিমাইজ করে রাখলাম। আমরা যখন একসঙ্গে একাধিক কাজ করি, এই কাজগুলো ক্লোজ না করলে কোথায় থাকে? টাস্ক বারে আমরা পাই, যেমন ব্রাউজার, হ্যাঁ, তারপরে যে ডকুমেন্ট, পিডিএফ ফাইল, টাস্ক বারেই এই জিনিসগুলো থাকে। আমরা চাইলে কিছু প্রোগ্রাম অল অ্যাপস থেকে না নিয়েও আমরা এই প্রোগ্রামগুলোকে রাইট ক্লিক করে মোর অপশনে গিয়ে পিন টু টাস্ক বার যদি দিয়ে দিই, এখানে থাকবে। যেমন দেখেন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন দেয়া আছে, বিভিন্ন সফটওয়্যার আইকন। বারবার আমি অল প্রোগ্রামসে গিয়ে এটাকে বের না করে শর্টকাটে কোথা থেকে নিতে পারি? টাস্ক বার থেকে। তো টাস্ক বারের সুবিধাই এটা আর কি। টাস্ক বারে আরও কি থাকে? কিছু আইকন থাকে, ভলিউম, কিবোর্ড, তারপরে যে ভার্চুয়াল টাচপ্যাড থাকে, এরপর ইন্টারনেট কানেকশনটা এখানে দেখায়। এটা মাইক্রোফোনের সিম্বল। আমি যেহেতু এখন মাইক্রোফোন ইউজ করছি, দেখেন লেখা আছে অ্যাপস ইউজিং ইউর মাইক্রোফোন গুগল ক্রোম। গুগল ক্রোম দিয়ে আমি জয়েন করছি আপনাদের মিট লিঙ্কে আর কি, এই জন্য এটা বলতেছে। আমি এখনই মাইক্রোফোন শেয়ার বন্ধ করে দিব, এই সিম্বলটা চলে যাবে। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ল্যাপটপে ব্যাটারির সিম্বল, আর এখানে ডেট নেই। এটাই কি আমাদের ডেস্কটপের পরিচিত। ডেস্কটপে আর কি আছে? দিস পিসি। দিস পিসির কাজটা কি? ওপেন করে দেখি। দিস পিসিতে গেলে মূলত আমরা হার্ড ডিস্কের মেমোরি লোকেশনটা দেখতে পাই। হ্যাঁ, মানে এখানে সেভ করা যে ফাইলগুলো সেইগুলোই দেখায়। আমার এখানে হার্ড ডিস্ক মাত্র 2টা পার্টিশন করা, সি এবং ডি। এবং এখানে আদার্স কিছু শর্টকাট আছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, পিকচার, এগুলো উইন্ডোজের নিজস্ব মানে বাই ডিফল্ট কিছু ফোল্ডার। এইগুলো এই ফোল্ডার যেমন ডেস্কটপ, আমাদের এই ডেস্কটপে যে ফাইলগুলো আছে, এটা কোথায় আছে? আমাদের এই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে। দেখেন এই জিনিসগুলো আমার ডেস্কটপে পেয়েছি না? এই সেম জিনিস আমি ডেস্কটপ থেকে পাই। কোনো কিছু যদি ডাউনলোড করি ইন্টারনেট থেকে, সেক্ষেত্রে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এগুলা বাই ডিফল্ট জমা হয়। হ্যাঁ, ডকুমেন্টস, আমরা কোনো ডকুমেন্টস সেভ করলে বাই ডিফল্ট সেভের লোকেশন কোথায়? এই ডকুমেন্টস। যেমন ধরেন আমি ওয়ার্ড ওপেন করি, ওয়ার্ড ওপেন করে একটা ফাইল নিলাম, ফাইল এটাকে সেভ করব। সেভ করতে গেলে বাই ডিফল্ট, আচ্ছা এখন এই উইন্ডোজ 11-এ একটু চেঞ্জ আসছে। আগের ভার্সনগুলোতে যা হতো বাই ডিফল্ট এখানে, মানে আমি এটাকে যদি সেভ করি বাই ডিফল্ট সেভ হবে কোথায়? মানে মাই ডকুমেন্টস হওয়ার কথা। এখন উইন্ডোজ 11-এ বা 10-এ এগুলো একটু চেঞ্জ আসছে। আমরা এখান থেকে যেমন দিস পিসিতে গেলাম, এই যে দিস পিসিতে যাওয়ার পরে কি আসছে দেখেন, বাই ডিফল্ট ডকুমেন্টসটাই আসছে। তো নর্মালি কোনো ডকুমেন্টস সেভ করতে গেলে বাই ডিফল্ট লোকেশন আসে কি? ডকুমেন্টস। ধরেন আপনি একটা ফাইলে কাজ করছেন, সেভ করছেন, পরে মনে করতে পারতেছেন না যে কোথায় রাখছেন, তখন আপনি ডকুমেন্টসে গেলেই পাবেন। আর যখন ইউজ টু হয়ে যাবেন, আপনি তো আপনার ফোল্ডারই সেভ করবেন। তো এটাই আর কি। এরকম পিকচার, হ্যাঁ, মিউজিক, এগুলো বাই ডিফল্ট কিছু লোকেশন। আর কি আছে? সি ড্রাইভ, ডি ড্রাইভ। আমরা চাইলে এই ড্রাইভগুলোতে বিভিন্ন নামে ফোল্ডার তৈরি করে সেখানে ফাইল রাখতে পারি। এখানে কিছু বিষয় আছে মাইক্রোসফট কি বলে, এই যে দিস পিসিতে আমরা একটু মেনু বার দেখি। দেখেন দিস পিসিতেও কি আছে, নিউ একটা মেনু আছে। নিয়ে ক্লিক করলে কি আসে? ফোল্ডার। আমরা চাইলে এখন একটা যদি ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কি করব? নিউ ফোল্ডার, বা এই জায়গায় রাইট ক্লিক করলেও নিউ ফোল্ডার, চাইলে ফোল্ডার করতে পারি। চাইলে আমার এখানে আমার যে প্রোগ্রামগুলো সেট আপ করা আছে, এগুলোর যে কোনো প্রোগ্রাম আমরা এখানে নিউ আইকন থেকে কিন্তু পাই। যেমন ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম না, মাইক্রোসফট এক্সেলে গেলাম না, আমি এখানে একটা ফাইল তৈরি করবো, রাইট ক্লিক, নিউ, মাইক্রোসফট ওয়ার্ডে আমি করি। এই যে দেখেন একটা ডকুমেন্ট কিন্তু হয়ে গেল। এটার নাম আমি যে কোনো একটা নাম দিতে পারি। আমার কি আর আলাদা করে সেভ করতে হলো না, আমি নিউ নিয়ে নাম সেট করেই এটাতে কাজ করতে পারি। দেখেন abc ডট ডকেক্স, আমরা এখানে যাই লিখে রাখেন, লিখে শুধু সেভ দিব। কোথায় সেভ হবে? এই এবিসির মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা নিউ এর মাধ্যমে শুধু ফোল্ডারই না,
আমরা আমাদের যত সফটওয়্যার আছে সবগুলোরই এখানে কি করতে পারি, একটা করে নতুন ফাইল তৈরি করে নিতে পারি। আরেকটা অপশন আছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টের একটা স্পেশালিটি আছে। আমি এই ফাইলটা নেওয়ার পর টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। এই ফাইলটা নর্মালি কি এক্সটেনশন আসে দেখেন, ডট টিএক্সটি। আমরা চাইলে এখানে এটাকে চেঞ্জ করে যদি এমপি3 দিই, এমপি3 আমরা এটার সাথে সবাই পরিচিত, তাহলে কি দেখেন এখানে একটা কিসের আইকন আসছে, একটা মাল্টিমিডিয়া আইকন চলে আসছে। কিন্তু আমরা যে কোনো ধরনের ফাইল এই নিউ ডকুমেন্টসে এসে এখান থেকে যে কোনো ফরম্যাট তৈরি করে নিতে পারি, যদিও এটা কাজ হবে না, বাট আমরা নিউ ডকুমেন্টের মাধ্যমে এটা করতে পারি। এরপর এখানে যে যেগুলো আছে, যেমন আমি এই ফাইলটাকে এবিসি কে কপি করতে চাচ্ছি। দেখেন আমি যখন ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলাম, এই অপশনগুলো হিডেন হয়ে আছে, কাট, কপি, পেস্ট, হ্যাঁ, রিনেম। যখন কোনো ফাইলে সিলেক্ট করি এগুলো কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমি যা কপি করতে চাই সেটা সিলেক্ট করব, এরপর কপিতেও ক্লিক করতে পারি, বা এখানে রাইট ক্লিক করতে পারি করে কপি, এই যে কপি, এটাও করতে পারি। কিংবা আমরা শর্টকাট সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে সি প্রেস করলেও কপি। তাহলে আমরা কপি করি, এবার ধরেন এটাকে পেস্ট করব, এখানেই পেস্ট করব, এই যে দেখেন পেস্ট বাটন, এবিসির আরেকটা কি হয়েছে, কপি তৈরি হয়েছে। আর কি অপশন আছে এখানে, দিস পিসিতে আরেকটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ভিউ মেনু। ভিউ থেকে আমরা এই আইকনগুলো আমি এইভাবে সাজায় রাখছি, এটাকে আমরা আরো বড় আকারে দেখতে পারি, হ্যাঁ, আর একটু ছোট আকারে দেখতে পারি, মিডিয়াম, স্মল, হ্যাঁ, লিস্ট আকারে দেখতে পারি। লিস্ট আকারে শুধু ফোল্ডার আর ফাইলগুলোর নাম দেখাচ্ছে। এবার কি দেখতে পারি, ডিটেল। দেখেন ডিটেল দিলে এখানে দেখাচ্ছে যে আশিক, এটা কি একটা ফাইল ফোল্ডার, টাইপ কি ফাইল ফোল্ডার, কত তারিখে তৈরি করা হয়েছে, 29/8 তৈরি করা হয়েছে। এরকম এখানে একটা আছে সিএসসি 2022-23, কত তারিখে তৈরি করা হয়েছে, 27/8, এটাও কি ফোল্ডার। আচ্ছা, এখানে একটা ফাইল আছে দেখেন, অ্যাক্টিভেটর অল ডট আইওস, এটা কি একটা ইমেজ ফাইল বলে আর কি। ছবি ইমেজ না, এটা অন্য ধরনের ইমেজ আর কি, একটা কম্প্যাক্ট ফাইল আর কি। এরপর কিসকো, কি সিসকো প্যাকেট ট্রেসার, এটা কি একটা অ্যাপ্লিকেশন, মানে একটা ইনস্টলিং ফাইল আর কি, সফটওয়্যারের ফাইল। এরকম এখানে একটা রার ফাইল আছে, হ্যাঁ, এবিসি ডট ডক্স, এটা কি ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এইগুলো দেখে বুঝতে পারি। আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, কিছু ফাইল এক্সটেনশন লেখেন, কিংবা ডক এক্স বা ডট এমপি3, এটা কোন ধরনের ফাইল এক্সটেনশন, তখন আপনাকে লিখতে হবে। তো এই টাইপও আমরা এখান থেকে, এই ভিউ থেকে আমরা দেখতে পারি। টাইলস এইভাবে সাজায় রাখতে পারি। সবচেয়ে বেটার ডিটেল মোডেই রাখা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু খেয়াল করে, এই ফোল্ডারগুলো একটু বেশি লাইট, হাইলাইট হওয়া, আর এইগুলো কিন্তু একটু কি ডিজেবলের মতো দেখাচ্ছে, একটু হাইলাইটটা কম, মানে কি মনে হচ্ছে যে একটু ঝাপসা প্রকৃতি। এটার একটা বিষয় আছে এখানে, এই ফাইলগুলো হাইড করা আছে। এই ফোল্ডার, এই ফোল্ডার, এই ফোল্ডারগুলো কি মূলত হিডেন ফোল্ডার, কিন্তু এখন আমরা জাস্ট দেখার জন্য এটাকে আবার আনহাইড করে কাজ করতেছি আর কি। তো এই কাজগুলো কোথা থেকে করব, হিডেনের কাজটা আমরা মোবাইলেও যখন কাজ করি এরকম 3টা ডট পাই, মানে ওটা কি সেটিংস। এখানেও তাই, এখানে অপশনে যাব, অপশন, অপশন থেকে ভিউ, এই যে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, ডু নট শো হিডেন ফাইল অফ ফোল্ডার্স দিয়ে দিলাম। দেখেন যে ফাইলগুলো হিডেন ছিল এটা এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা ফাইল হিডেন করতে চাচ্ছি, ফোল্ডার, তাহলে হিডেন করি। আমরা তো যে ফোল্ডারটা হিডেন করতে চাই, রাইট ক্লিক, শো মোর অপশনস, প্রপার্টিজে আসবো আর কি, প্রপার্টিজ থেকে হিডেন, অ্যাপ্লাই,
বলছে এর ভিতরে যে সাব ফোল্ডার গুলো আছে এইগুলোও হিডেন হয়ে যাবে। ওকে, দেখেন চলে গেছে। আমরা এবিসি কপিটাও হিডেন করি। রাইট ক্লিক, প্রপার্টিজ, হিডেন। তো আমরা একটা ফাইল যদি লুকিয়ে রাখতে চাই বা ফোল্ডার এইভাবে লুকাইতে পারি। এটাকে দেখার জন্য আমার কি করতে হবে? এই সেটিংসে যেতে হবে, অপশনসে, এখান থেকে ভিউ, হিডেনটাকে কি করব? ডু নট শো থেকে শো হিডেনে যাব, অ্যাপ্লাই, ওকে। বেসিক মানে হিডেন করবেন কেমনে? যে ফোল্ডারটা হিডেন করতে চাই সেই ফোল্ডারে রাইট ক্লিক করব, এবার প্রপার্টিজে যাব, দেন হিডেনে ক্লিক করে ওকে করে দেব। আর এখন এই ফাইলগুলো কি আমার হিডেন ফাইল। এখন এইগুলো এটা কিন্তু আনহিড করতে চাই, তাহলে রাইট ক্লিক, আবার সেম অবস্থা, প্রপার্টিজে যাব, হিডেনটা উঠিয়ে দিব, অ্যাপ্লাই, ঠিক আছে। হিডেনের বিষয়টা জানলেন, আপনারা ভিডিও আবার দেখে নেবেন, হিডেনটা আপনার বাস্তব জীবনে কাজে আসবে। এই হলো আমার মোটামুটি উইন্ডোজ ভিত্তিক যে মানে ফান্ডামেন্টাল বিষয়টা একেবারে না জানলে না, সেটা আমি জানালাম। নেক্সট আমরা এখন আসি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল এটা একটু জেনে রাখা দরকার, জাস্ট একটু জেনে রাখেন আর কি, পরে নিজেরা প্র্যাকটিস করে নেবেন। কন্ট্রোল প্যানেলটা হচ্ছে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিংস। আপনি কম্পিউটারে কিছু সেটিংস এখান থেকে করতে পারেন। ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্টস, এখানে কয়টা ইউজার আছে? একটা ইউজার আছে, আশিকুর রহমান। হ্যাঁ, যদি দুইটা থাকতো দুইটা ইউজার দেখাইতো। এখান থেকে আপনি কি করতে পারেন? মেক চেঞ্জেস অ্যাকাউন্ট দিস পিসি, এখানে গিয়ে আপনি ছবি চেঞ্জ করতে পারেন, তারপর কিছু ইনফরমেশন আপডেট করতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু নিজেরাই দেখবেন। পার্সোনালাইজেশন আছে, ব্যাকগ্রাউন্ডের কালার টালার থিম এইগুলো চেঞ্জ করে নিতে পারেন আর কি। হ্যাঁ, এগুলো এমনি দেখে নিন। তবে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রোল প্যানেলে প্রোগ্রামস, এই প্রোগ্রামসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এখানে কি কি প্রোগ্রাম সেট আপ করা আছে সেটা এখান থেকে দেখা যাবে, প্রোগ্রাম এন্ড ফিচার থেকে। যেমন এই ফাইলটা সাপোজ আমার দরকার নেই, এটাকে আমি কি করতে পারি? ক্লিক করে আনইনস্টল করে দিতে পারি। বুঝতে পারছেন? মানে মূলত এই প্রোগ্রামস থেকে আমরা সফটওয়্যার আনইনস্টল করতে পারি। আবার সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই, কোথায় যাব? সফটওয়্যার যেখানে আছে, যে ড্রাইভে আছে ওই জায়গায় গিয়ে, যেমন ধরেন এই সফটওয়্যারটা, ডাবল ক্লিক করে ইনস্টল, একেবারে সহজ জিনিস। কমন প্রোগ্রামগুলো ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে নেক্সট নেক্সট নেক্সট, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আমরা এখন আসি মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে এরকম একটা মেনু পাবেন আর কি, মানে ওভারভিউটা। আপনি এখান থেকে কিছু বেসিক কিছু ডিজাইন আছে, আপনি এগুলো নিতে পারেন। যদি আপনার এগুলোর প্রয়োজন না হয়, প্লেন ডকুমেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন। করার পর এই যে ওভারভিউটা আসবে, হ্যাঁ, ওভারভিউ আসবে। এখানে হোম ট্যাবটা অলওয়েজ মানে বাই ডিফল্ট হিসেবে থাকে। এছাড়াও কি আছে? ফাইল ট্যাব, হ্যাঁ, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স। হোম ট্যাবে কি থাকে? হোম থেকে মোস্ট মানে ইম্পর্টেন্ট যেগুলো সবসময় বেশি কাজে আসে, এই টুলবারগুলো এখানে থাকে। যেমন ধরেন আমি লিখি
আমি একটা লাইন লিখছি, এটা কি একটা সেন্টেন্স, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি এই সেন্টেন্সটা প্র্যাকটিস করেন, এই সেন্টেন্সের মধ্যে এ টু জেড সবগুলো লেটারই এখানে আছে। আপনি এই সেন্টেন্সটা যদি খুব বেশি প্র্যাকটিস করেন, আর দেখবেন কিবোর্ডে হাতে চলে আসছে দ্রুত। এই লেখাটা যে ফন্ট, এই লেখার তো বিভিন্ন স্টাইল হয়, তাই না? আমার এখানে বাই ডিফল্ট যে স্টাইল আছে, স্টাইলের নাম কি? ক্যালিগ্রি। ফন্টের সাইজ কত? আচ্ছা, ফন্ট সাইজ 11। আমি চাইলে এটাকে আরো বড় করতে পারি। দেখেন আমার সবচেয়ে বেশি এগুলো লাগে। ফন্টের ডিজাইনটা চেঞ্জ করবো, আমি দিলাম টাইমস নিউ, সাইজটা একটু বড় করলাম। ঠিক আছে, আমি চাচ্ছি প্রথম লেখাটা এটা একটু মোটা হবে, এই যে বোল্ড। ফক্সটাকে আমি একটু পাকা স্টাইল করলাম, এটাকে ইটালিক বলা হয়। লেজি, ধরেন লেজিটা একটা বিশেষণ ইউজ করা হয়েছে আর কি, এটাকে আমরা একটু আন্ডারলাইন করে দিই। আবার লেজিটাকে কি করে দিই? কালার, এই যে ফন্ট কালার। এই যে দেখেন, যা সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসগুলো, সেইগুলোই এখানে থাকে। আমি চাচ্ছি এই লেখাটা পেজের মাঝামাঝি থাকে। এই যে অ্যালাইনমেন্ট, কি হলো? মিডল বা সেন্টার। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই। আচ্ছা, এই লেখাটাকে আমি একটু কপি করি। কি করলাম? কপি। কিভাবে? লেখাটা সিলেক্ট করলাম, করে দেখেন এখানেও কপিটা আছে, এই যে কপি। হ্যাঁ, এটা কি টুলবার ইউজ করে। আর আমি যদি শর্টকাট চাই, কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সি, কপি। আর যেখানে নিব ওই জায়গায় মাউস পয়েন্টার রেখে কি করব? এই যে পেস্ট। ঠিক আছে, এখন দেখেন এইটা আমার কি হলো? এখন একটা প্যারা হয়ে গেছে না? প্যারা। আমি এই প্যারাটাকে অ্যালাইন করব। এখন আমি অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝবো আর কি। এই লেখাটা কি না সমান না, কিন্তু দেখেন একটা প্যারা দুই সাইডই সমান থাকে। এই প্যারাটাকে কি করব? আছে লেফট অ্যালাইনমেন্টে জাস্টিফাই করে দেবো। দেখেন এখন অনেক সুন্দর লাগে। আচ্ছা, তারপর এই লেখাগুলোর মাঝে আমি একটু গ্যাপ চাই, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা একটু বাড়াবো, গ্যাপটা। এই যে এটা লাইন স্পেসিং, লাইনের স্পেস বাড়াবো 1.5। কি হলো? একটু ফাঁকা হলো, সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আর কি মোস্ট কমন যে জিনিসগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারি। এখানে একটা মজার টুল আছে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট, মানে ফরম্যাট ক্লিয়ার করার এই টুলটা। এই টুলটার স্পেশালিটি হচ্ছে, আমি এতক্ষণ যত ফরম্যাটিং এখানে করছি, যেমন এই এটাকে বোল্ড করেছি, এখানে লেজিকে আন্ডারলাইন করছি, কালার করছি, এটা ইটালিক করছি, হ্যাঁ, কোনো ফরম্যাট রাখবো না আমি, অ্যাজ ইউজুয়াল সবগুলা নর্মাল টেক্সট হিসেবে থাকবে। তখন এখানে একটা ক্লিক করব, কি হলো? সেই শুরুতে যে ক্যালিব্রিটা, সেটা কিন্তু চলে আসছে। বাই ডিফল্ট যা থাকবে সফটওয়্যারে সেটাকে সে নিয়ে আসবে। ফাইন, এখানে আমাদের আরেকটা লেসন আছে, সেটা হচ্ছে আমি যে ফরম্যাটিংটা চেঞ্জ করলাম, এটা আসলে আমি আগে যা ছিল ওটাই রাখবো, তাহলে এখন কি করব? এখন কিন্তু আমার আর কোনো ওয়ে নাই, ফরম্যাটিং দিলে তো সে আগের ইয়েতে চলে গেছে। সেটার ওয়ে হচ্ছে আমরা এখান থেকে ফিরে আসতে পারি। এখানে একটা টুলস আছে, দেখেন এটাকে বলা হয় আনডু। দেখেন আনডু কি হবে? এর আগের কি কাজ ছিল? ফরম্যাট ক্লিয়ার অল ফরম্যাটিং ছিল, কন্ট্রোল জেড দিলে এটা তার আগের অপশনে যাবে। দেখেন আবার আনডুতে আসি, আচ্ছা আনডু লাইন স্পেসিং, আমরা লাইন স্পেস করছিলাম, এই লাইন স্পেসিংটা কি করবো এখন? আনডু করলে লাইন স্পেসিংটাও চলে যাবে। দেখেন এরপর কি আছে বলেই দিচ্ছে। এরপর ছিল প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, আমরা এখানে জাস্টিফাই করেছিলাম, এই যে জাস্টিফাই, ক্লিক করি, চলে যাচ্ছে। আচ্ছা, এর আগে কি ছিল দেখি? আনডু পেস্ট, আমরা এই লাইনগুলো পেস্ট করছিলাম, দেখি একটা পেস্ট দিই, আবার আনডু কি হবে? দেখেন আবার পেস্টের কথা বলবে, আবারও পেস্টের কথা বলবে। এরপর কি বলবে? এরপর বলছি কি প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। হ্যাঁ, যাক, আমাদের এখন দেখেন আবার যদি আমি রিডু করি,
আবার ধীরে ধীরে ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে? তো এই আনডু রিডুটাও কি মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু সবসময় আপনি সফটওয়্যারের শুরুতেই পেয়ে থাকবেন বা পাবেন। এই আনডু রিডুর শর্টকাট কি? আনডুর জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। দেখেন আমি এখানে ক্লিক করব না, না করে আমি নরমালি কিবোর্ড থেকে কাজ করছি। এখন কন্ট্রোল জেড, দেখেন আগের অপশনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো কি কন্ট্রোল জেড দিয়ে আমি এখন আবার কন্ট্রোল ওয়াই দিব, আবার এগুলো চলে আসবে। আমি সাপোজ কন্ট্রোল জেড দিতে দিতে মাঝখানে কিছু লিখে ফেলছি, পরে কিন্তু আর রিডু কাজ করবে না। হ্যাঁ, লাস্ট যে কাজ ওখান থেকে সে আবার আনডু হবে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ কয়টা আছে? একটা। পুরো প্যারাগ্রাফ কপি করব। ক্লিক করে সিলেক্ট করলাম, এরপর কপি করলাম, তারপর নিচে একটা ইন্টারফেস করলাম, কার্সর নিচে নিয়ে আসলাম, পেস্ট করলাম, কন্ট্রোল ভি, আরেকটা পেস্ট করলাম। এখন প্যারা কয়টা এখানে? তিনটা। তিনটা প্যারা আছে। আচ্ছা, এখানে লাইন কয়টা আছে? ওয়ার্ড কয়টা আছে? আমরা এগুলো কিভাবে বুঝবো? এটা দেখার জন্য সহজ, একদম নিচে এখানে আছে। আবার এখানে টোটাল ওয়ার্ড আছে কয়টা? 108টা ওয়ার্ড আছে। এখানে যদি ক্লিক করি, যে ওয়ার্ড কাউন্ট দেখাবে। পেজ আছে কয়টা? একটা। ওয়ার্ড আছে 108টা। ক্যারেক্টার আছে স্পেস ছাড়া 408টা, স্পেস সহ 513টা। প্যারাগ্রাফ আছে 3টা, লাইন আছে 12টা। এখানে একটা মজার বিষয় আছে, আমি যদি বলি লাইন কয়টা আছে, আমরা স্বাভাবিক চিত্তে কি বলতাম? 1 2 3 4 5 6 7 8 9, এটা বলতাম কিনা? এটাই বলতাম। কিন্তু যখন ডকুমেন্ট রিভিউ হয়, ডকুমেন্ট কোথাও সাবমিট করলে ওই ডকুমেন্টে কি রকম ঘটনা ঘটে? প্রত্যেকটা এন্টার, মানে যেখানে এন্টার প্রেস করা হয়েছে, যেমন এই প্যারার পর আমি একটা এন্টার প্রেস করেছি, ওই এন্টারটা কি একটা প্যারা হিসেবে কাউন্ট হয়। এখানে যে গ্যাপটা, আবার এখানে 3টা লাইন, তারপর একটা এন্টার প্রেস করছি, 4টা লাইন হয়ে গেছে। এখানে 3টা লাইন, একটা এন্টার প্রেস করছি, এই জন্য আমার লাইন কয়টা দেখাচ্ছে? টোটাল 12টা। তো এই যে ওয়ার্ডে ক্লিক করেই কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই। সাথে আপনারা এই ক্লাসটা অবশ্যই ভিডিও বারবার দেখবেন, কারণ বেসিক যে জিনিসগুলো এখানে আপনাদের দিচ্ছি আমি। হ্যাঁ, দেখলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে লাইন স্পেস কেমনে দিব, হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট কেমনে করব, তারপর ধরেন অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, এই যেটা কমন, কাট কপি পেস্ট কিভাবে করে, কালার কেমনে দেয়, হ্যাঁ, বোল্ড ইটালিক আন্ডারলাইন কিভাবে ইউজ করে, ফন্ট কেমনে চেঞ্জ করে, লেখার সাইজ কিভাবে চেঞ্জ করে। হাজারো কোশ্চেনে কিন্তু শেষ নাই। কিন্তু দিন শেষে আপনাদের পরীক্ষার কোশ্চেন খুব সহজ হয়, এটা সবচেয়ে বড় কথা। তো এই হচ্ছে, মানে আমি একটা টেক্সট নিয়ে যেভাবে কাজ করতে পারি আর কি। আবার এখানে 3টা লাইন আছে, আমি চাচ্ছি এই 3টা লাইনের সামনে আমি কোনো সিম্বল বা নাম্বার ইউজ করব। 3টা লাইনকে আমি সিম্বল বা নাম্বার হিসেবে ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা কার সহযোগিতা নিতে পারি? 3টাই সিলেক্ট করব, করে ওই নাম্বার বা সিম্বল বা সাংকেতিক চিহ্ন, এটাকে বলা হয় বুলেট। আর নাম্বারিং ইউজ করলে এটাকে বলা হয় নাম্বারিং। তো মূলত নাম্বার অ্যান্ড বুলেটস বলা হয় কথাটাকে। আমি যদি নাম্বার ইউজ করতে চাই 3টা প্যারার, এখানে বিভিন্ন স্টাইল আছে, আমরা যে স্টাইলটা দিব ওই স্টাইলে দেখাবে। দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। চাইলে আমরা রোমান সংখ্যা ইউজ করতে পারি, হ্যাঁ, ছোট হাতের ইউজ করতে পারি, কিংবা এটাকে আমরা নাম্বার হিসেবে ইউজ করতে পারি, কি সিম্বল দিতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি নাম্বার অ্যান্ড বুলেটস, এরকম চিহ্ন ইউজ করতে পারি, পরে না? এই জিনিসগুলো আর কি আমরা চাইলে ইউজ করতে পারি। এরপর এখান থেকে আমরা লাইন স্পেসটা আবার একটু বাড়াই দিই আগের থেকে। তাহলে এখানে প্যারা আছে 3টা, এটা এন্টার ইউজ করি। দেখেন এন্টার ইউজ করলে কিন্তু একটা নতুন বুলেট চলে আসছে, তার মানে কি একটা প্যারাকে সে কাউন্ট করে। ঠিক আছে, এটা আমি রাখবো না। আবার এটা কি জাস্ট ডিলিট করলেই হয়ে যায় ব্যাক স্পেস।
এরপর লাইন স্পেস গেল, এখানে মোটামুটি সব চলে গেল। এখানে আমাদের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন x2 দেখছেন, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। x2 কে বলা হয় সাবস্ক্রিপ্ট। যদি আমরা কোনো সাইন্টিফিক সিম্বল ইউজ করতে চাই, সাইন্টিফিক যে সিম্বলগুলো আর কি, যেমন ধরেন পানির ইয়ে কি, সাংকেতিক চিহ্ন কি, O2। আমরা যদি O2 লিখতে যাই, নর্মালি আমরা ও লিখলাম, 2 দিলে কি হচ্ছে, 2টা স্বাভাবিক 2 হয়ে যাচ্ছে। O2 এটা তো সাংকেতিক চিহ্ন হিসেবে চিনবে না, এই জন্য কি করতে হবে, 2টাকে নিচে নিতে হবে। এর নিচে নেওয়ার টুলস হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট। এখন আমি যদি লিখে যাই, সব সাবস্ক্রিপ্টে চলে যাবে কিন্তু। এই জন্য O2 তে ক্লিক করার পর আমাদের সাবস্ক্রিপ্টটাকে আবার দেখেন হাইলাইট হয়ে আছে, তার মানে কি, এটা যতক্ষণ হাইলাইট থাকবে সব লেখা নিচে চলে যাবে। ক্লিক করলাম, হাইলাইট উঠে গেল। এখন কি নর্মাল চলে আসছে, দেখেন 2 দিই, নর্মাল 2। এখন আমি যদি লিখতে চাই a স্কয়ার, আমি কি করব, 2, 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ, তাহলে কি হলো, লেখাটা উপরে চলে গেল। ঠিক আছে, তো এইগুলো একেবারেই কমন জিনিস, আপনাকে সবসময় আপনার কাজে লাগবে। একটা মজার জিনিস দেখেন, এখানে এই দুইটা লেখার মাঝে আমার তো কোনো ভুল নাই। O2 ঠিক আছে, এ স্কয়ারও ঠিক আছে, তাহলে মাঝখানে এই চিহ্নটা কেন দিল? এই চিহ্নটা যখন নীল কালার আসবে, এটা হচ্ছে স্পেলিং মিস্টেক, হচ্ছে স্পেলিং মিস্টেক। এখন আমি আপনাদের স্পেলিং অ্যান্ড গ্রামার শেখাবো আর কি। স্পেলিং মিস্টেক, এটাকে সিলেক্ট করব, মানে এর উপর রাইট ক্লিক করলেই, এই রেড ব্লু চিহ্নের উপরে রাইট ক্লিক করলেই দেখাচ্ছে, দেখেন 2 আর এর মাঝে কি, আমার একটা স্পেসের জায়গায় দুইটা স্পেস হয়েছে, এই জন্য ওইটাকে স্পেলিং মিস্টেক ধরছে। ধরেন আমি জাম্পসের পরে আবার একটা স্পেস দিলাম, স্পেলিং মিস্টেক, দেখছেন, ফক্সের পরে F-O, এরপর এক্স দিছি। একটু খেয়াল করেন, এখানে আমি স্পেলিং গ্রামার দুইটাই শিখাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা আসছে কি, রেড। ব্রো তো উচ্চারণ আছে, মানে ব্রো কিন্তু একটা সঠিক শব্দ, WN-টা কোনো মিনিংফুল শব্দ না, এই জন্য এর নিচে কি আসছে, একটা রেড চিহ্ন আসছে। কুইকটা মিনিংফুল, এটা কোনো মিনিংফুল শব্দ না, এই জন্য রেড আসছে। ভি আর ভার কোনো মিনিংফুল শব্দ না, এই জন্য কি আসছে, রেড। তার মানে এটা কি, বানান মিস্টেক কিন্তু, হ্যাঁ। আর এটা কি, স্পেলিং মিস্টেক। এখানে আমরা লেজি জায়গা আরেকটা দিয়ে দিই, দেখেন সবগুলোতে স্পেলিং, ফক্সের F-O কোনো শব্দ না, এই জন্য রেড কালার। এগুলো এখন ঠিক করবো কেন, এগুলো এখন কারেকশন করবো কেন? আমি তো একটু আগে দেখলাম স্পেলিং মিস্টেকটা খুব ইজি, রাইট ক্লিক করলাম, জ্যান্স ওভার, দুইটার মাঝে কি ছিল, দুইটা স্পেস ছিল, এই জন্য ভুল দেখাচ্ছে। এখানেও জ্যান্স ওভার মাঝে, লেজি ডগের মাঝে রাইট ক্লিক করবো, লেজি ডগ উঠে ঠিক হয়ে গেল। এইটাকে আমরা ঠিক করবো, ধরেন এই ওয়ার্ডটা আমরা, এই প্যারাগ্রাফটা আমরা লিখছি, যে কারণে বুঝতেছি যে এখানে কোথায় কি ভুল। কিন্তু যদি আমরা না লিখতাম, সেক্ষেত্রে আমার পুরো সেন্টেন্স পড়তে হতো, ওইটার সাথে কি রিলেটেড শব্দ হবে সেটা কিন্তু আমার ঠিক করে নিতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করি, উইন, আসলে কি এখানে উইন ইউজ হবে, হবে না, আমাদের এখানে কি ছিল, গ্রাউন্ড। তাহলে এটাকে আমরা কি করব, গ্রাউন্ডের সাথে মিশাই দিই। আচ্ছা, এখানে কুইক, দেখেন ও কিন্তু দেখাচ্ছে কি কুইক, দেখেন আমি যখন রাইট ক্লিক করছি ও কিছু রেফারেন্স দিয়ে দিছে, কুইক, কুইট, কুইট, কুইজ, কুইট, সবগুলোই মিনিংফুল শব্দ। আপনার কোনটা দরকার আপনি ঠিক করে নিতে পারেন। আমার কুইক দরকার, কুইক করে নিলাম, বাট এখানে এক্সট্রা একটা কে চলে আসছে, এটাকেও ভুল দেখাচ্ছে না কেন, এটা আমার প্রয়োজন নাই, আমি মুছে দিই। দেন ভার, ওটাকে কিন্তু সে ধরে নাই, ও তো একটা স্পেসিফিক ও থাকতেই পারে, তো ভার। এইগুলা কি করব, এই যে দেখেন নিচে দিয়ে দিচ্ছে ওভার,
একটা ও চলে গেল। আচ্ছা, এখন আমি লিখি ঢাকা, DHAK, আবার লিখি DHAK, ঢাকা। মজার জিনিস দেখেন। আচ্ছা লিখি খুলনা, খুলনা, ঠিক আছে। আবার লিখি খুলনা, কি দেখাচ্ছে? ভুল। আচ্ছা, ধরলাম ডিস্ট্রিক্টের নাম, ভুল হয়ে গেল। আমি লিখলাম অরেঞ্জ, আবার অরেঞ্জ লিখি, এটা ভুল। এখানে কি ধরনের প্রবলেম আছে আমরা দেখি। যেখানে রেড চিহ্ন বা ব্লু, গ্রিন, হোয়াইট নিচে যাই আসুক না কেন, কোনো চিহ্ন মানে সংকেত করলে আমরা কি করব? রাইট ক্লিক করব, ও বলে দিব কি লিখছে দেখেন। ঢাকা, এটাও স্পেলিং ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এর নিচে কি দিচ্ছে? রেড কালার। ডিলিট রিপিটেড ওয়ার্ড, মানে পাশাপাশি রিপিটেড একই রকম শব্দ ইউজ করা যায় না, এটাকে আমরা ডিলিট করে দিই। খুলনাটাও ডিলিট রিপিটেড ওয়ার্ড, অরেঞ্জটাও। এগুলো ছোটখাটো জিনিস, কিন্তু আপনার মানে একটা ডকুমেন্টস তৈরি করতে গেলে এই জিনিসগুলো না জানা থাকলেও আপনার জন্য খুব বিব্রতকর অবস্থা করতে পারে। ফক্সটা আমরা ঠিক করে দিই, এক্সট্রা কেটে দিই। হ্যাঁ, এখানে আরেকটা মজার জিনিস দেখাই। ধরেন স্পেস বেশি লিখলাম, COLOUR, এটা ভুল কেন? একটু কেউ রেসপন্স করেন, একজন। যে কোনো একজন একটু রেসপন্স করেন, এই কালারটা ভুল কেন দেখাচ্ছে? কেউ আসি না নাই ক্লাসে? কেউ একজন রেসপন্স করবেন? তার মানে কেউ নাই, ভিডিওর আশায় বসে আছে সব লাইনে থেকে, অন্য কাজ করতেছে, বুঝছি। না স্যার আছি, কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই তো, এটা আমি জিজ্ঞাসা করতাম না, করার উদ্দেশ্য হচ্ছে এইটুকু একটু বোঝা দরকার। মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, বুঝছেন? এই মানে স্পেলিং মিস্টেক যেগুলা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। কালার বানান তো ঠিক আছে নাকি? আমরা তো এইভাবে লিখি, তাই না? জি স্যার, কলার বানান হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। দেখি সাজেস্ট কি করে সে, রাইট ক্লিক, সে কালার সাজেস্ট কি করতেছে? কুলার, আর হচ্ছে কালার, কলার আর কি। হ্যাঁ, এখানে যে মিস্টেকটা, সেটা হচ্ছে আমরা যে ইংলিশটা ইউজ করি এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এটা তো জানি নাকি? ব্রিটিশ ইংলিশে কালার বানানটা COLOUR, কিন্তু আর সফটওয়্যারটা কি মাইক্রোসফট উইন্ডোজ কোন দেশের? আমেরিকার। আমেরিকান ইংলিশ ইউজ করছে এখানে, এই জন্য সে ব্রিটিশ ইংলিশকে ভুল ধরছে, বুঝছেন? আর কিচ্ছু না। এখন আমরা একটা ডকুমেন্টস তৈরি করতে গিয়ে যদি কালার COLOR দিই, তাহলে কি হবে? এটাকে ভুল ধরবে কি না আমাদের দেশের টিচাররা? ভুল ধরবে। তাহলে এইটার থেকে নিরুপায়ের, এটা থেকে মানে ইয়ে পাওয়ার উপায় কি? সেটা হচ্ছে আমার এই লেখাটাই রাখতে হবে। আমরা কি করতে পারি? এটাতে রাইট ক্লিক করে অ্যাড টু ডিকশনারি, তাহলে এখন আমেরিকান ডিকশনারির মধ্যে ঢুকে গেছে। এরপর যদি আমি আবারও কালার লিখি, আর ভুল দেখাবে, দেখি আবার ভুল দেখে কিনা। কত ভুল দেখালো? আমাদের ডিকশনারিতে দিয়ে দিলাম, আবার ভুল দেখালো কেন? বলতে পারবেন? স্যার রিপিট যে হলো এই জন্য স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখানে ডিলিট রিপিটেড ওয়ার্ড, আমি অন্য জায়গায় যদি লিখি, এখানে যদি কালার লিখি, আর ভুল দেখাবে, দেখছেন? করে নিচ্ছি। তো এই টুকটাক হচ্ছে মানে স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেকের যে বিষয়গুলা আপনারা এইভাবে সারতে পারেন। এখন একটা ম্যাটার, আরেকটা ম্যাটার বলি এখানে। ধরেন একই রকম শব্দ বিভিন্ন মানে বিভিন্ন বানানের আছে। যেমন ধরেন আচ্ছা, লাইফ, বিফ, বিফ,
আচ্ছা আমি লিফ লিখতে গেছি, সাপোজ লিখবো কি লিফ মানে পাতা, ভুলে LIF লিখছি। এখন আবার এই মানাটা মনে পড়তেছে না, সাপোজ আমি লিপ লিখছি কিন্তু কি করছে, সারা পৃথিবীর সব ওয়ার্ড তো আর সবার জানা থাকার কথা না, ভুল তো হতেই পারে। তো এই ক্ষেত্রে আপনি এটাকে রাইট ক্লিক করবেন, ও কিন্তু সাজেস্ট করবে, দেখেন লিভ, লাইভ, লাইভ, লিভড। আমি যে লিভটা চাচ্ছি সেটার সাথে কি এখানে মিনিং করে, বলে তো করে না কিন্তু। লিভ মানে পাতা, কিন্তু এখানে এই লাইফ মানে আমরা জানি কি, এই লাইফ মানে কি জানি, লিভ মানে কি, লিভ মানে কি, লিড মানে কি, ওটার সাথে এটার কোনো সামঞ্জস্যতা আসতেছে না। লাইট দিয়ে দাও, এটা ভুল দেখাচ্ছে। এখন দেখেন ধরেন লাইফ, রাইট ক্লিক, আমার লাইফ বানানটা ঠিক আছে, এই লাইফ মানে কি প্রাণ নাকি, এই লাইফের আমার কিছু সন্দেহ লাগতেছে, মেবি বানানটা ভুল হয়ে গেছে বা কিছু একটা। সেক্ষেত্রে কিভাবে দেখবো, রাইট ক্লিক, সিনোনিমস আছে এখানে, রিলেটেড সিনোনিম আছে, রিলেটেড আরো কিছু শব্দ চয়ন আছে, যেমন আমরা লাইফ টাইম, লাইফ স্প্যান, লাইফ সাইকেল, লাইফ এক্সপেক্টেন্সি। হ্যাঁ, এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ এই লাইফটাই সেই লাইফ। আমি কিছু এই মুহূর্তে মনে করতেছে না, কিছু ওয়ার্ড আছে যেগুলা মানে বানান ভুল দেখাবে না, আপনার ইয়েও ঠিক আছে, বাট এলি মানে কি ছুটি, সিনোনিমস দেখি। মানে কাছাকাছি, এই যে ভ্যাকেশন দেখেন, তারপর লিভ অফ অ্যাবসেন্স। আপনি একটা ওয়ার্ড কনফার্ম হওয়ার জন্য আপনি কি করতে পারেন, এটা সিনোনিমসটাও দেখে নিতে পারেন। তো এই হলো বেসিক যে জিনিসগুলা। এখানে দেখেন কত কোশ্চেন হতে পারে, একটু ভাবেন তো একবার, মানে শর্ট কোশ্চেন কত হতে পারে। তো এখন যেটা, আমাদের তো সময়ও নাই, আর 10 মিনিট দিবেন কিনা? সমস্যা নাই, দেন। আচ্ছা দিয়ে আমি আপনাদের সাথে টেবিলের কাজটা একটু দেখাই। আর আমরা কি এটার উপরে আর একটা ক্লাস পাবো কিনা, একটু স্যার মানে আপনি সময় আছে কিনা? যদি মনে করেন যে আর 15-20 মিনিট টাইম লাগবে তাহলে দেওয়া যাবে স্যার, সমস্যা নেই। না না, 15-20 মিনিটে হবে না, মানে আমার ফান্ডামেন্টাল আর একটা ক্লাস নিতে হবে, তাহলে ওনাদের পরীক্ষায় ওনাদের জন্য খুব সহজ হবে। ও আচ্ছা আবার ওনাদের ফান্ডামেন্টাল ক্লাসের আগে কয়টা নেওয়া হয়েছে বা কি, এটাও তো জানি না কিছুই। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা ফান্ডামেন্টাল ক্লাস দেওয়া যাবে। তাহলে আজকে আমি আর 15 মিনিট ক্লাস নিই, নিলে তাহলে নেক্সট ক্লাসে আমি ফান্ডামেন্টালটা শেষ করে দেবো, এক্সেল আর পাওয়ার পয়েন্টের বেসিক কিছু দেখে। তাহলে ওনাদের পরীক্ষার জন্য ওনারা পরে বলতে পারবে না যে আমাদের কিছু দেখানো হয় না আর কি, অ্যাটলিস্ট পরীক্ষার উপযোগী করে জি স্যার। ছেড়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই এখানে কি টাইম এক্সটেন্ড করতে পারেন না, এটা কেটে যাবে, আবার আসতে হবে? না স্যার, 1 ঘন্টাতে হলে এটা কেটে যায়। কেটে গেলে এই লিঙ্কে সবাই আবার ঢুকি নাকি? জি স্যার, আমি 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 আবার টেবিলের কাজ দেখাবো। জি জি, কেটে আমি গেলে টেবিলের কাজ দেখাবো আর কি। ওকে টেবিল আর পেজ সেটআপটা দেখাবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে এখন আহ, আচ্ছা আমি নেক্সটে যাই, এখন ফাইলটা সেভ করব তাই না? ফাইল সেভ, কোথায় সেভ করতে চাই? সাপোজ ডেস্কটপে আমরা আর করতে বাইরে তাহাইরা দূরালে নাম দিলাম XYZ ডট, হ্যাঁ সব কিন্তু ভাইরাল হয়ে যাবে, নিতে বাইরে তাই নি কম আমরা কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই। XYZ নাম দিলাম, রে সেভ করি। এটা না তুমি আচ্ছা, এই যে দেখেন আমার ডেস্কটপে সেভ করছি XYZ নামে। ঠিক আছে, এখন কেটে যাক, আমি পরে আবার জয়েন করতেছি। এই ওয়ান আলামিন ভাই, না আপনি মিউট করেন না কেন? জি আলামিন ভাই আসি। ভাই মিউট করেন, ভাই মিউট করেন, আপনি মিউট করেন না কেন? আনমিউট করে কথা বলছেন না।
আচ্ছা এই লিঙ্ক থেকে সবাই বাইর হন, আমি আবার পুনরায় লিঙ্ক দিচ্ছি 1 মিনিটের মধ্যে, ওই লিঙ্কে সবাই জয়েন করেন।